হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো রেলওয়ে গ্রুপ ডিতে লাস্ট ইয়ারে বা বিগত বছরে অর্থাৎ 2018-তে কিছু প্রশ্ন এই টাইপের এসেছিলো, যেগুলো একটু হাটকে নর্মাল যে সিলেবাস বলা আছে তার থেকে একটু বাইরে। এগুলো 11-এর প্রশ্ন, বেসিক্যালি 11-এর থেকেও চ্যাপ্টার থেকেও প্রশ্ন এসেছিলো। কিছু প্রশ্ন এসছে, অল্প এসছে, খুব বেশি না। তো এবার যদি এই ধরনের প্রশ্ন একটু বেশি দিয়ে দেয় সংখ্যায়, তখন কী করবে? সেই জন্য এই ধরনের প্রশ্নটি প্র্যাকটিস করে রাখো। তো রেলওয়ে গ্রুপ ডিতে বিগত বছরে যে প্রশ্নগুলো হার্ড ছিল, যে প্রশ্নগুলো নর্মাল সিস্টেমের বাইরের প্রশ্ন, সেগুলো তোমাদের আমি আজকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন একটা টেবিল থেকে একটা চেন ঝুলছে, বা এই ধরনের প্রশ্ন যেখানে একটা ব্লক একটা আনকম্প্রেসড স্প্রিংয়ের গায়ে এসে পড়ছে এবং সেটাকে কম্প্রেসড করে দিচ্ছে। কতটা কম্প্রেস করছে, সেই কম্প্রেস করার মুহূর্তে তার গতি কত ছিল, এই ধরনের প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডিতে বিগত বছরে দু একটা শিফটে দেখা গেছে। তো বলা যায় না এবারে যদি এর ওপর বেস করে একটু সংখ্যায় বাড়িয়ে প্রশ্ন আসে তাহলে কী করবে। এই ধরনের কনসেপ্টের উপরে আজকে আমি কিছু প্রশ্ন এক্সট্রা রেখেছি। কিছু প্রশ্ন রেখেছি রেলওয়ে গ্রুপ ডিতে অলরেডি পড়েছে। ইউথে তোমাদের এই ধরনের প্রশ্ন দেওয়া আছে, একটা দুটো তিনটে চারটে করে। তো সেই ধরনের প্রশ্নগুলো সব তুলে তোমাদের আমি করাচ্ছি। চেষ্টা করবো এই ধরনের ভিডিও আরও একটা আনার, যেখানে তোমাদের কনফিউশন যে প্রশ্নগুলোতে হয় সেগুলো যাতে তোমাদের সলভ করে দেওয়া যায়। ডেফিনেটলি এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে রাখো, কারণ এত লাখ স্টুডেন্টের মধ্যে তোমাকে বাছাই করে নেবে এবং তুমি তাদের মধ্যে থেকে স্ট্যান্ড হাই হবে। তো সেক্ষেত্রে তোমাকে ডেফিনেটলি এই ধরনের প্রশ্নগুলোই খুব ভালো লেভেলে প্র্যাকটিস করে যেতে হয়, ঠিক আছে? তো ডেফিনেটলি ট্রাই করে যাও। দেখো, বাড়িতে বসে ট্রাই করছো, সুতরাং অসুবিধার কিছু নেই। এই ধরনের প্রশ্ন যদি ডাটা খুব টাফ হয় তাহলে ডেফিনেটলি ছেড়ে দিয়ে আসবে, করবে না। কিন্তু ডাটা যদি সহজ হয়, ক্যালকুলেশন যদি করা যায়, তাহলে আমি কেন করবো না? একটু কনসেপ্ট বুঝলেই তো করা যায়। আর ফিজিক্স ইজ অল অ্যাবাউট কনসেপ্ট, ঠিক আছে? চলো, প্রথম যে প্রশ্ন আছে দেখে নেবো, সেটা এই স্প্রিংয়ের উপরই আছে। প্রথমে একটা কাজ করি, এই প্রশ্নটা তোমাদেরকে ভালো করে বোঝাই, কারণ এটা একটু হাই লেভেল প্রশ্ন, ঠিক আছে? বলেছে এখানে একটা ব্লক আছে, ঠিক আছে? এবং এই ব্লকটার যে ভর বলেছে সেটা তোমাদের 2 কেজি বলেছে। আর এখানে একটা তোমাদের স্প্রিং আছে, আর এই ব্লকটা একই সমতলে অবস্থান করছে যে সমতলে স্প্রিংটা আছে। এখানে বলা নেই, কিন্তু বলা না থাকলে এটাই ধরে নিতে হয়, ঠিক আছে? এবং এই ব্লকটাকে এই দিকে কী করা হচ্ছে, গতিমান করে দেওয়া হয়েছে। এখানে যে স্প্রিংটা আছে সেটা হচ্ছে তোমাদের এই স্প্রিং, ঠিক আছে? এখানে একটা স্প্রিং সাপোজ ধরো আছে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের স্প্রিং। এই স্প্রিংটা একটা দেয়ালের সঙ্গে আটকানো আছে, কারণ স্প্রিংটা এই মুহূর্তে সংকুচিত অবস্থায় নেই, প্রসারিত অবস্থায় আছে। কারণ ওখানে বলা আছে আনকম্প্রেসড স্প্রিং, মানে যেটা কম্প্রেসড করা নেই, অর্থাৎ সংকুচিত করা নেই। এর ওপরে গিয়ে এই ব্লকটা পড়ছে, এই ব্লকটার যে ভর সেটা হচ্ছে 2 কেজি, এবং যে গতিবেগে পড়ছে সেটা বলা রয়েছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, আগে ব্যাপারটা বুঝে নাও। সেম কন্ডিশন আবার হবে তোমাদের। তো পড়ার পরের অবস্থা দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে সেই ভূমিতল, ঠিক আছে? আর এই হচ্ছে সেই ব্লক, বা এই হচ্ছে তোমাদের স্প্রিংটা এখন কম্প্রেসড হয়ে গেছে, কারণ স্প্রিংয়ের ওপর গিয়ে ব্লকটা পড়েছে, ঠিক আছে? স্প্রিংটা চেপে যাবে ডেফিনেটলি। এই হচ্ছে স্প্রিংটা কিন্তু চেপে গেছে এখন, ওকে? এই স্প্রিংটা চেপে গেছে। আর ব্লকটা হচ্ছে সবুজ ব্লক, সবুজ দিয়ে আঁকি। ব্লকটা এখন কী হয়েছে, এর গায়ের কাছে চলে এসছে, ঠিক আছে? জাস্ট এ মিনিট, ইয়েস। এই সেম ব্লক, ঠিক আছে? দেখতে পাচ্ছ ব্লকটার গায়ের কাছে চলে আসছে। এই তো তোমাদের বলেছে যে এই স্প্রিংটা কতটা কম্প্রেসড হয়েছে, কতটা সংকুচিত হয়েছে। দেখো, আগে স্প্রিংয়ের যা আমাদের লেন্থ ছিল, আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি স্প্রিংয়ের লেন্থ কী ছিল, আমি কালো দিয়ে দেখাচ্ছি। এই পয়েন্টে ছিল, এই যে এই পয়েন্টে ছিল। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ছিল স্প্রিংয়ের লেন্থ, ঠিক আছে? এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ স্প্রিংয়ের লেন্থ এইখান থেকে এই পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তার মানে একটা জিনিস ভালো করে দেখো, এইখান থেকে এই পর্যন্ত এটুকু তোমাদের চেপে গেছে স্প্রিংটা, এইটুকু স্প্রিংটা চেপে গেছে, এটাকে আমি এক্স ধরছি। এই এক্সের মান তোমাকে বার করতে বলেছে। এই ব্লকটা পড়ার ফলে 2 কেজি ভরের একটা ব্লক, যেটা কি না 4 মিটার পার সেকেন্ডে চলছিল, সেটা এর ওপর গিয়ে পড়ার ফলে এইটা চেপে গেছে, ঠিক আছে? আর এখানে দেখো একটা জিনিস এক্সট্রা বলা রয়েছে, গতিজ ঘর্ষণ বলা রয়েছে, কাইনেটিক ফ্রিকশন বলা রয়েছে। এই অঙ্কটা বেসিক্যালি একটু হাই লেভেলের অঙ্ক। কেন? তার কারণ হচ্ছে এই অঙ্কটাতে ফ্রিকশানের যে কনসেপ্ট সেটা কাজে লাগবে। ফ্রিকশন আমরা জানি যে 3 প্রকারের হয়, তার মধ্যে 2 প্রকার মেনলি, একটা হচ্ছে স্ট্যাটিক আর হচ্ছে কাইনেটিক। এখানে কাইনেটিক ফ্রিকশন বা গতিজ ঘর্ষণের কথা বলা আছে।
নেক্সট হচ্ছে স্প্রিং ব্লক কনসেপ্ট, সেটা তোমাদের কাজে লাগবে। এটা নিউটনের গতিসূত্র অনুযায়ী পাওয়া যায়। এছাড়াও হুকসের ল আছে এর মধ্যে ইনক্লুডেড। এছাড়াও তোমাদের যেটা পড়ে সেটা হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জির কনজারভেশনের উপর কাজ করে এটা, ঠিক আছে। এই তিনটে ফ্যাক্টরই টোটালটা 11-এর পার্ট, 11 এনসিইআরটিতে আছে। এবং এগুলো হচ্ছে হাই লেভেল কনসেপচুয়াল অঙ্ক, এবং এগুলোকে যদি তোমাকে করতে হয় তাহলে তোমাকে আগে এগুলোর কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। যদি আমি এখানে বলে দিচ্ছি, দেখো এই যে পুরো যে ব্লকটা, এই ব্লকের মধ্যে কিসের শক্তি ছিল? কাইনেটিক এনার্জি ছিল, গতিশক্তি ছিল, কারণ এর গতি আছে। তো এর গতিশক্তির ফর্মুলা কী হবে? হাফ এম মানে হচ্ছে 2, ভি স্কোয়ার মানে হচ্ছে 4 মানে 16। সবাই জানো আশা করি হাফ এম বি স্কোয়ার হয়। এখন যদি বলো কেউ এটা জানো না, সামনে পরীক্ষা, এটুকু তো জানো। এইটা ইকুয়াল টু, দেখো এইটা দুটো কাজে ব্যবহার করা হচ্ছে। এখানে দেখো এখানে ঘর্ষণ বলও কাজ করছে, ঠিক আছে। তো এই যে ঘর্ষণ বল কাজ করছে, এই ঘর্ষণ বলের বিরুদ্ধে এই ব্লকটা স্প্রিংটাকে ঠেলছে। তার মানে এই পুরো এনার্জিটা এ কাজে ব্যবহার করা হচ্ছে, এনার্জি কাজ করতে ব্যবহার করা, এই কাজে ব্যবহার করা হচ্ছে। সেম আর কি কাজে ব্যবহার করা হচ্ছে? স্প্রিংটাকে কম্প্রেস করতে ব্যবহার করা হচ্ছে, মানে দুটো কাজে ব্যবহার করা হচ্ছে। তো প্রথমে ঘর্ষণ বলটা লিখছি। ঘর্ষণ বল হচ্ছে 15 নিউটন। আর আমরা জানি কার্য কাকে বলা হয়? কার্য হচ্ছে বল ইন্টু সরণ, একে বলা হয় কার্য। বল ইন্টু সরণ, একে বলা হয় কার্য। তাই বল আমাদের ফ্রিকশন ফোর্স কত বলেছে? 15 নিউটন। কার্য কতটা হবে? যতটা এ ঠেলে গেছে, কতটা ঠেলেছে? এক্স। তো এক্স, সরণ হচ্ছে এখানে এক্স। এছাড়াও এই যে স্প্রিং আছে, এই স্প্রিংটার মধ্যে এর এনার্জি কী হয়েছে? স্থানান্তরিত হয়েছে, ট্রান্সফর্ম হয়ে গেছে, হয়ে পোটেনশিয়াল এনার্জি হয়ে গেছে। আমরা জানি যে একটা চেপে থাকা বা সংকুচিত স্প্রিংয়ে কী এনার্জি থাকে? পোটেনশিয়াল এনার্জি থাকে। স্প্রিংয়ের যে পোটেনশিয়াল এনার্জি হয় সেটা হয় MgH ফরম্যাটে, এটাকে লেখা হয় না। আমরা নর্মাল MgH ফরম্যাটে লিখি, কিন্তু স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জিকে লেখা হয় হাফ ইন্টু কে ইন্টু এই যে এক্স স্কোয়ার। এই কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এই কে হচ্ছে এখানে স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে হাফ এমবি স্কোয়ার, এখানে হাফ কে এক্স স্কোয়ার। এক্স হচ্ছে এখানে কি, কতটা দূরত্ব স্প্রিংটা চাপছে, যেটা এখানে বার করতে বলেছে, যে স্প্রিংটির কম্প্রেশনের মান কী হবে, অর্থাৎ কতটা স্প্রিংটা চেপে গেছে, মানে এক্সের মানটা তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে। এই দুটোর এখানে ব্যবহার করলে হয়ে যাবে। তো এই দুটোকে তোমাকে কাজ করতে হবে, কিন্তু এই দুটোর যে ক্যালকুলেশন হয় সেটা বড্ড বড় হয়, ঠিক আছে। তো হাফ, আচ্ছা এখানে আমি ক্যালকুলেট করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে 2 2 কেটে যাচ্ছে, মানে এখানে থাকছে 16। আর এদিকে দেখো 15x প্লাস কে এর মান আমি যদি এখানে পুট করি, এখানে কে এর মান পুট করো, কে এর মান পুট করলে এটা 10,000কে হাফ দিয়ে কাটলে হয় 5,000, তো এখানে হচ্ছে 5000x, ঠিক আছে। আর এই 16টাকে যদি এখানে 0 দিয়ে এদিকে যদি 16টা নিয়ে যাও তাহলে -16। তুমি দেখতে পাচ্ছ এখানে দ্বিঘাত সমীকরণ তৈরি হচ্ছে। চ্যালেঞ্জ পার্ট কি? চ্যালেঞ্জ পার্ট হচ্ছে এইটাকে সলভ করা, এটাকে সলভ করা হচ্ছে চ্যালেঞ্জের পার্ট, ওকে। এইটাকে যদি সলভ করতে যাও তাহলে কী করে আমরা সলভ করতে পারি? দেখো এইটাকে সলভ করার সময় তোমাকে যেটা করতে হবে, এইটা সলভ করা রিয়েলি চ্যালেঞ্জের ব্যাপার। এবার কেন এটা সলভ করা রিয়েলি চ্যালেঞ্জের ব্যাপার? কারণ এটা পারফেক্ট স্কোয়ার রুটে কখনো পৌঁছবে না, ঠিক আছে। এক্সের ভ্যালু এখানে পারফেক্ট স্কোয়ার রুটে পৌঁছবে না, যেটা পারফেক্ট স্কোয়ার ভ্যালু নয়, মানে উৎপাদক বিশ্লেষণ করলে পারফেক্টভাবে আসবে না এখানে। তোমাকে এক তো সিধা চার্জের ফর্মুলা তুমি ইউজ করতে পারো, আর নর্মাল মেথডে করতে পারো, যদিও অ্যাপ্রক্সিমেশন দিয়েছে, ঠিক আছে। তো আমরা প্রথমটাকে যদি নেই 5.5 মিটার নেই, দেখো 5.5 মিটার এখানে ব্যাপক বড় হয়ে যাবে। 5.5 মিটার মানে ভীষণ বড় এটা, ঠিক আছে। যদিও সব ভ্যালু মিটারে আছে, তো 5.5 মিটার যদি আমি নেই, একটা কাজ করছি, আমি 16কে আমি ওধারেই রাখছি, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা আমাকে 16-এর ইকুয়াল টু দেবে। তো এখানে অলরেডি 15 রয়েছে, ঠিক আছে। এখানে অলরেডি আমার 15 আছে, পয়েন্ট টু বি নোটেড। তো 15 তো 16-এ খুব কাছাকাছি। 15-র সঙ্গে আমরা যদি 1 যোগ করি, ভালো করে বুঝবে, ওভারঅল যদি 15 আছে এখানে, 15-র সঙ্গে আমরা যদি 1 যোগ করি তাহলে এটা 16-এ পৌঁছে যাবে, ঠিক আছে। এবার তুমি যদি 15 × 5.5 নাও, এটা তোমাদের কী দিচ্ছে দেখো, 80.5 দিচ্ছে, তাই না। 75 হাই থাকলো 7, 82.5 দিচ্ছে, ঠিক আছে। এটা 82.5, ওকে। 75 আর 7, তো 82.5 দেবে এটা তোমাকে, এটা 82.5 দেবে। তাহলে 82.5 যদি এটা হয়, ভালো করে বুঝবে, এটা যদি 82.5 হয়, ওকে, তাহলে এখানে যদি প্লাস করো তখন এখানে নেগেটিভ ভ্যালু আসতে হবে, যাকে তুমি মাইনাস করলে তবে এটা 16-এ পৌঁছবে, নাহলে 16 তো পৌঁছবে না। তাহলে এটা তো আমার অ্যান্সার নয়। 5.5 মিটার ভীষণ বড় ভ্যালু হয়ে যাচ্ছে, আর 5.5 মিটারই যদি এই দশা হয় তাহলে 8.5 মিটার তো আরও বড় হয়ে যাবে, তখন এটাও আমাদের অ্যান্সার নয়। এখানে অ্যান্সার আমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, মানে সেমিতে আমাকে কনভার্ট করতে হবে। দেখো এখানে যে অ্যান্সারটা আসবে সেটা আমাদের মিটারই আসবে, এক্সের ভ্যালু মিটারে আসবে, লাস্টে থেকে সেমিতে কনভার্ট করতে হবে। কেন? কারণ দেখো এখানে সব মিটারে দেওয়া যায়, যেরকম নিউটন পার মিটার, এখানে দেখো 4 মিটার পার সেকেন্ড, এখানে এভরি ভ্যালু ইজ ইন মিটার। তার ফলে সমস্ত ভ্যালু মিটারে থাকলে ক্যালকুলেশনে মিটারই আসবে। কারণ আমি ধরে নিচ্ছি আমাদের ভ্যালুটা, আমি যদি লাস্ট থেকে উঠি 5.5 যদি সেমিটাকেই নিই,
কমটাকে নিয়ে চলছি, ঠিক আছে, কারণ বেশিতে নিলে আরও বেশি বেড়ে যাচ্ছে, তো 5.5টাকে নিয়ে চলছি। এটা সেমিতে আছে, কারেক্ট। তো সেমিকে যখন আমরা মিটারে করি তখন আমরা কী করি, 100 দিয়ে ভাগ করে দিই। তো ক্যালকুলেট করলে আমরা কী দেখতে পাবো, এটা তো 5.5 দিয়ে নিচে একটা এখানে যাবে, ওই জন্য ভাবছি যে ব্যাপারটা কী হচ্ছে। 0.055 আসছে আমাদের এইখান থেকে, ঠিক আছে। অর্থাৎ এক্সের ভ্যালু আমরা 0.055 ধরে এখানে চলে দেখবো এটা 5.5 থেকে এসছে, তাহলে 5.5 অ্যান্সার হয়ে যাবে। তো আমরা যদি এটাকে করি, ক্যালকুলেট যদি করতে আরম্ভ করি, আমি দেখতে পাচ্ছি যে 15 ইন্টু 0.0555 করলে কী হয়, দেখো আগের বার তোমাদের মনে আছে হয়তো 82 এসেছিলো, 82.5 এসেছিলো, 1 2 3, তাহলে 1 2 3 মানে এখানে পয়েন্ট বসতে, তাহলে 0.825 আছে, ঠিক আছে। এই ভ্যালুটা আমাদের 0.825 আছে। এবার ওকে, আর এখানে 5000 আছে, তার সঙ্গে আমাকে কী করতে হবে, 0.055 ইন্টু 0.055 করতে হবে আমাকে। এটা একটা বিশাল ক্যালকুলেশন। কিন্তু দেখো নিচে আমরা যদি এখানে 1000 করি, এখানে যদি আমরা 1000 করি, তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, এই 1000-এর শূন্য গেট ক্যান্সেলড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে 55, এখানে 55, তার মানে 55 স্কোয়ার কত হয়, 3025 হয়। 3025-এর সঙ্গে 5 তুমি যোগ করো, মানে গুণ করো, এখানে কত হচ্ছে দেখো 125, ঠিক আছে। 125 আর 5 3 15, তাহলে 15125, 15125, এই দশমিকগুলো উঠে গেছে, কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি একটা 1000 আছে, ঠিক আছে। তার মানে এখানে তোমাদের হচ্ছে 3টে শূন্যর আগে বসবে। তাহলে আগে আমরা কি পেয়েছিলাম, 0.825 পেয়েছিলাম, মনে করে দেখো, তাই না। আর এবার আমরা পাচ্ছি হচ্ছে 15125। আমরা রিয়েলি যদি ক্যালকুলেট করি, আমরা কারেক্টলি দেখতে পাচ্ছি এটা 16-এর কাছাকাছি চলে আসছে ভ্যালু। তার মানে 0.055 যে এক্সের ভ্যালু নিয়েছিলাম সেটা আমরা ঠিকই নিয়েছিলাম। আর 0.055 কোথা থেকে এসেছিলো, কারণ আমরা অ্যান্সারের অপশানের ভ্যালু নিয়েছিলাম 5.5, মানে অ্যান্সার আমাদের কী হবে, 5.5 আমাদের অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অপশন। হলো, আশা করি বুঝতে পারলে। এটাকে যদি দীঘা সমীকরণ করে করতে যাও বিশাল বড় আসবে, তো আমি বলবো অপশন টেস্ট করে করবে, তাড়াতাড়ি হবে, একটু তাড়াতাড়ি হবে, তাও ক্যালকুলেশনে ফার্স্ট হওয়াটা দরকার। তো এইভাবে তোমরা করতে পারো। আমি এগুলো মুছে দিচ্ছি ক্লিন রাখার জন্য। এখানে অ্যান্সার আমাদের কী আসবে, অ্যান্সার আমাদের আসবে 5.5 সেমি আসবে, মিটার কোনোভাবেই আসবে না। ওকে, তো এখান থেকে আমরা এক্সের ভ্যালু কী পাবো, 5.5, দেখো আমি একবার একটু ভেঙে লিখে দিই, 0.55 আমরা মিটার পাবো। সেটাকে আমরা যদি সেমিতে কনভার্ট করি তাহলে আমাদের আসবে 5.5 সেমি, ঠিক আছে। এইভাবে আমাদের অ্যান্সার আসবে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল অঙ্ক। যাই হোক, অঙ্কটা সলভ করতে সময় লেগেছে, কারণ অঙ্কটা হজাওয়ালা ভ্যালু দেওয়া ছিল। তোমরা বলবে স্যার এরকম ধরনের অঙ্ক দিলে আমরা করবো না করবো না। দেখ, এরকম ধরনের অঙ্ক দিলে সোজা লাস্টে যদি সময় থাকে তাহলে করবে, নাহলে করবে না, এটা গেল প্রথম কথা। কিন্তু এই ধরনের অঙ্ক জেনে রাখো, কারণ ভ্যালু যদি উল্টোপাল্টা না দিয়ে যদি নর্মাল ভ্যালু দেয়, তখন উইদিন সেকেন্ডে অ্যান্সার চলে আসবে। সেই জন্য ব্যাপারটা জেনে রাখো যে কীভাবে সলভ করতে হয়। সলভ করার ফরম্যাট কি, এদিকের যে কাইনেটিক এনার্জি, ব্লক দ্বারা সৃষ্ট যে কাইনেটিক এনার্জি, সেটা টোটালি দুটোতে কনভার্ট হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ঘর্ষণ দ্বারা সৃষ্ট কার্য, বল ইন্টু সরণ, প্লাস হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ স্প্রিংয়ের মধ্যে তৈরি হওয়া পোটেনশিয়াল এনার্জি। এইভাবে আমরা কাজটা করি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এই প্রশ্নটা আমি তোমাদের আগের প্রশ্নের উপর বেস করে রেখেছি, ঠিক আছে। এটা আগের বারের মতনই প্রশ্ন, একটু আলাদা। কি বলা হয়েছে দেখে নাও। বলেছে একটা 1 কিলোগ্রাম এর একটা ব্লক আছে, ঠিক আছে, 1 কেজি। এই ব্লকটা কি করছে, এখানে একটা একই সমতলে একটা স্প্রিং রাখা আছে। সাপোজ ধর এখানে একটা স্প্রিং তোমাদের রাখা আছে, এই হচ্ছে সেই স্প্রিং, ঠিক আছে। এই স্প্রিংটা এই পর্যন্ত রাখা হয়েছে, এই স্প্রিংয়ের গায়ের উপর গিয়ে পড়ছে এবং কিছু একটা গতিতে পড়ছে। এই যে স্প্রিং আছে তার স্প্রিং কনস্ট্যান্ট বলে দিয়েছে নিউটন পার মিটার। স্প্রিং কনস্ট্যান্ট মানে কে এর মান, সেটা তোমাদের কত বলেছে, 2.75, ঠিক আছে, যেটা আমাদের স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি বার করতে কাজে লাগবে। এবং যেই পড়লো এই ব্লকটা এগিয়ে গেল, ঠিক আছে। এই ব্লকটা যে এগিয়ে গেল, স্প্রিংটা কী হলো, সংকুচিত হয়ে গেছে। তার মানে ধরো এখন এই হচ্ছে সেই গ্রাউন্ড, ঠিক আছে। এখন স্প্রিংটা এই পজিশানে এসে গেছে, সংকুচিত হয়ে গেছে, ঠিক আছে, এই পজিশানে এসে গেছে। ব্লকটা এখন কোথায় আছে, তাহলে ব্লকটা এখন এইখানে থাকবে, এর গায়ের ওপর গিয়ে পড়েছে। এই তোমাকে বলছে এই স্প্রিংটা কতটা সংকুচিত হয়েছে, এটাই হচ্ছে এর ব্যাপার। এছাড়া তোমাদের গতিজ ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, মানে এখানে কাইনেটিক ফ্রিকশন কাজ করছে, ঠিক আছে। অর্থাৎ এটা একটা রাফ সারফেস, স্মুথ সারফেস নয় এটা একটা, এই সমস্ত বলা আছে। তোমাদের বলেছে এই ব্লকটার যে গতি, কোন গতিতে এই ব্লকটা ওর গায়ে গিয়ে ধাক্কা মেরেছে, এইটা তোমাকে বলতে বলা হয়েছে, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট তোমাদের কোশ্চেন্স, এবং অপশান তোমাকে দেওয়া আছে, বার করতে হবে, ঠিক আছে। তো তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, কতটা এখানে তুমি দেখো, এইটা এতটা ছিল তোমাদের,
এতটা ছিল স্প্রিংটা, মানে এইখান থেকে এতটা কী হয়েছে, সংকুচিত হয়ে গেছে। আর বাকি পোর্শনটা তো, এই পোর্শনটা তো আছে তোমাদের, এখান থেকে এতটা কী হয়েছে, সংকুচিত হয়ে গেছে। এই এতটা যেটা সংকুচিত হয়েছে সেইটারই এখানে মান দেওয়া রয়েছে, দেখো 4 মিটার তোমাদের এখানে কী হয়েছে, এটা সংকুচিত হয়ে গেছে, তাই না? এইটুকু হচ্ছে তোমাদের 4 মিটার ছিল এতটা, এখন এইটুকু হয়ে গেছে, তার মানে এতটা সংকুচিত হয়েছে। এই 4 মিটার সংকুচিত হয়েছে, তো যে গতিবেগে এই কাজটা হয়েছে সেই গতিবেগের মানটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? তো আমরা জানি যে এই ব্লকের গতিবেগ আছে, তার মানে এর গতিশক্তিও আছে 1/2 mv²। এই গতিশক্তি দুটো কাজে নষ্ট হবে। একটা কি, ঘর্ষণের বিরুদ্ধে কার্য, ঘর্ষণের বিরুদ্ধে কার্য করতে গিয়ে নষ্ট হবে। আর দ্বিতীয় আর কি করতে গিয়ে নষ্ট হবে, এই এনার্জিটা দুটো কাজে নষ্ট হবে, ঘর্ষণের বিরুদ্ধে কার্য করতে গিয়ে নষ্ট হবে। আর দুই হচ্ছে স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি পিই তৈরি করতে নষ্ট হবে, ঠিক আছে? এই যে পুরো ব্যাপারটা, এই দুটো কাজে আমাদের নষ্ট হবে। হলো ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো দেখো 1/2 × m, m মানে হচ্ছে 1 কেজি, আর v², এটাই তো আমাদের বার করতে হবে। ঘর্ষণ বিরুদ্ধে কার্য একটু পরে লিখছি। স্প্রিংটা দেখো, স্প্রিংয়ের পিই কী হবে, একটু আগে মান বলে দিয়েছিলাম, 1/2 × k × x²। এটার মান কী হয়, 1/2 × k × x²। এই হয় আমাদের এর মান, এই হয় আমাদের এর মান, ঠিক আছে? তো এখানে দেখো 1/2, তো 1/2, কে আমাদের কী হবে, কে আমাদের এই যে বলেছে 2.75 না, হ্যাঁ। আর x² কী হবে, দেখো এক্স হচ্ছে এখানে এইটাই হচ্ছে আমাদের এক্স, কতটা গুটিয়ে যাচ্ছে স্প্রিংটা সেটা হচ্ছে এক্স। এক্সের মান কী হবে আমাদের 16, ওকে? এক্সের মান কী হবে আমাদের 16, কারণ 4² মানে 16, এক্স মানে এখানে 4, ঠিক আছে? তো 4² মানে এখানে 16 হবে। এই যে এবার একটা জিনিস দেখো, ঘর্ষণের বিরুদ্ধে কার্যটা কী করে বার করবো। দেখো কার্য মানে কি, বল ইন্টু সরণ, আমরা জানি। তার মানে ঘর্ষণ বল বের করতে হবে, তার সঙ্গে সরণ আমাকে গুণ করতে হবে। সরণ তো এইটাই, যতটা সরে গেছে সেটাই সরণ, কতটা সরে গেছে 4 মিটার, এক সংকুচিত হয়ে গেছে, সরে গেছে, এটাই সরণ। সরণের মান দেওয়া আছে, ওকে? বল ইন্টু সরণ লিখে দিচ্ছি এখানে, বল ইন্টু সরণ হবে। সরণের মান হচ্ছে এটাই হচ্ছে আমাদের সরণের মান 4। কিন্তু বলের মান কী করে বের করবো, দেখো বলের মান যেটা হয় সেটা বলে দিই। ঘর্ষণ বলের যে ফর্মুলা হয় সেটা তোমাদের হয়, এই ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক যেটা দেওয়া আছে সেই সহগ ইন্টু নর্মাল রিয়াকশান। এখন নর্মাল রিয়াকশান কী করে বার করবো, সহগ তো এখানে দেওয়া আছে 0.25, ঠিক আছে? নর্মাল রিয়াকশান হচ্ছে এই যে তোমাদের ব্লক আছে, এই ব্লককে নিচের দিকে পৃথিবী টানছে, কোন বল দিয়ে টানে, mg। তাহলে এই ব্লকও কী করবে, এর বিপরীতে একটা বল প্রয়োগ করবে, সেটাও mg। এই mg হচ্ছে নর্মাল রিয়াকশান। এখানে m মানে হচ্ছে 1, মানে ব্লকের ভর, আর g হচ্ছে আমরা 10 মিটার/সেকেন্ড² ধরে নিচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কারভাবে বল যেটা হবে সেটা হবে আমাদের কি, সহগ মানে 0.25 ইন্টু mg। mg মানে কি 1 × 10, আর তার সঙ্গে আমাদের সরণ গুণ হবে যেটা হচ্ছে আমাদের 4। তো বল ইন্টু সরণ, বল কোনটা, এটা হচ্ছে পুরোটা বল, তার সঙ্গে সরণ হচ্ছে এইটা। আর বল কী করে পেলাম, সহগ ইন্টু নর্মাল করে আমরা পাই এখানে ফ্রিকশন, ঠিক আছে? ফ্রিকশন ফর্মুলা এটা হয় যে মিউ, এই দেখো সহগকে মিউ লেখা হয়, ঠিক আছে? গ্রিক অক্ষর এটা, মিউ ইন্টু নর্মাল। মিউ মানে হচ্ছে এখানে সহগ বা গুণাঙ্ক, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পুরো খেল খতম, এটাকে করতে পারলে খতম। তো করো এটা, 1/2 v² ইকুয়াল টু, আমরা আচ্ছা এটা কাজ করছি, এখানে আমি 0.5 দিয়ে দিচ্ছি, 0.5 v²। এখানে দেখো এটা তোমাদের হচ্ছে 4, তাই না? এখানে তোমাদের 100, তার সঙ্গে একটা শূন্য, দুটো শূন্য কেটে বেরিয়ে গেল, মানে 10 চলে আসবে এখানে, প্লাস এটা দেখো, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে তোমাদের 8, ঠিক আছে? 2 দিয়ে কাটলে হচ্ছে 8, তার মানে এখানে তোমাদের হচ্ছে কত, 8 × 5 = 40, শূন্য হয় তাহলে 4, 56 আর 4 = 60, 60 মানে 22, দুটো শূন্য কেটে বেরিয়ে যাবে। তার মানে এখানে আমাদের হচ্ছে কত, 32, ঠিক আছে? 32, তাহলে v² ভ্যালু কী হবে, 0.5 এদিকে আনো, মানে হাফ বেসিক্যালি, ঠিক আছে? হাফ, ওকে? তাহলে হাফ করলে এখানে কত হচ্ছে, 16 হচ্ছে, ঠিক আছে? দাঁড়ো 1 মিনিট, 0.5 32 হাফ, হ্যাঁ। তাহলে ভি এর ভ্যালু আমাদের কী হচ্ছে, 4, তাই না? 16 হচ্ছে, তো 4 মিটার/সেকেন্ড, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক করলাম? একবার দেখে নিও, হ্যাঁ, কোথাও কিছু মিস্টেক হতে পারে। দাঁড়াও একবার করি, চলো ঠিক করছি কিনা কে জানে, চলো একবার করি, কারণ সিলি মিস্টেক খুব হয় এই ধরনের অঙ্কে। এটা হচ্ছে তোমাদের 1/2 mv², ওকে? তার মানে এখানে হচ্ছে, আচ্ছা v² রাখছি, নিচে আমি 2 দিয়ে রাখছি। এখানে আমাদের কী হচ্ছে, 0.25 সঙ্গে 4 গুণ করলে হয় 100, 100 সঙ্গে 10 গুণ করলে হয় 1000। 1000 থেকে দুটো শূন্য যদি কেটে বেরিয়ে যায়, কারণ 0.25 আছে, 0.25 ছিল না,
হ্যাঁ 0.25 ছিল, ওকে। এটা আমাদের 10 প্লাস, এখানে দেখো এটা আমাদের এটা দিয়ে কাটলে হচ্ছে 8 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 8 5 40, হাতে 4, আর সাথে 56 আর 4 হচ্ছে 60, হাতে 6, আর 2 16, আর 6 হচ্ছে আমাদের 22। কটা শূন্য কাটবে? 2 শূন্য কাটবে, ওকে, তাই তো হলো। কারণ এটা হচ্ছে 32, তাহলে ভি স্কোয়ারের ভ্যালু 32, ঠিক আছে। হ্যাঁ দেখো ভুল করেছিলাম, এই 2 এদিকে গিয়ে গুণ হবে, ভাগ করে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এখানে তাহলে কী হবে, ভি এর ভ্যালু কী হবে, ইন্টু 2 হবে, মানে এটা 64 হবে। তাহলে ভি স্কোয়ারের ভ্যালু যদি 64 হয়, তাহলে ভি এর ভ্যালু কী হবে, 8 হবে। দেখো আগের বার 4 এসেছিলো, তো অ্যান্সার ভুল হয়েছিল, তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 8 মিটার পার সেকেন্ড আমাদের অ্যান্সার হবে। তো এরকম সিলি মিস্টেক হতে পারে, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, 8 মিটার পার সেকেন্ড অ্যান্সার হবে। হলো, ক্লিয়ার হলো? ভাগ্যিস দেখলাম তাই, তাহলে তোমরা পরে বলতে স্যার এখানে সিলি মিস্টেক হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছো। টোটালটা দেখো, তোমাদের ডিসকাস করেই বললাম। এই ধরনের প্রশ্ন কিছুই নয়। দেখো এইখানে দেখো ভ্যালু টাপ দেয়নি, ক্যালকুলেশন সোজা ইজিলি স্মুথ হয়ে গেল। শুধু এখানে তোমাকে বুঝতে হবে কি, কনসেপ্টটা বুঝতে হবে যে কোনটাকে কীভাবে আসে। নর্মাল রিয়াকশন সাধারণত এমজি দিয়ে রিপ্রেজেন্ট করানো হয়, কিন্তু নর্মাল রিয়াকশন সবসময় যে এমজি হবে তা কিন্তু নয়। তবে 90% বলবো না, 80% ক্ষেত্রে নর্মাল রিয়াকশন এমজি দিয়ে রিপ্রেজেন্ট করানো হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, বলছে একটা 0.5 কেজি একটা ব্লক আছে, 0.5 কেজির একটা ব্লক আছে। এই ব্লকটার যে তোমাদের গতিশক্তি বলেছে, সেটা তোমাদের গতিবেগ বলেছে, সেটা তোমাদের 2 মিটার পার সেকেন্ড। এই ব্লকটা আর একটা ব্লকের গায়ে গিয়ে গুঁতো খাচ্ছে, যার কোনো গতিশক্তি নেই, v0, যার কেজি হচ্ছে 1 কেজি, এটা কেজি, এটা 1 কেজি, এবং এরা কী করছে, এরা একসাথে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন এই ব্লকটা আর এই ব্লকটা একসাথে হয়ে গেছে, ধাক্কা খেয়েছে বলে দুটোর মাঝখানে ডিফরমেশন এসছে, এবং এটা 1.5 কেজি এইভাবে এরা কী হচ্ছে, এগিয়ে যাচ্ছে একটা ভেলোসিটি v3 এর সাথে এগিয়ে যাচ্ছে। সাপোজ ধরো তোমাদের বলছে যে এই পুরো ঘটনাটায় কতটা শক্তি নষ্ট হলো। আমি তোমাদের ক্লাস দিয়েছিলাম ইলাস্টিক কলিজন এবং ইন ইলাস্টিক কলিজনের, তার উপর বেস করে এই প্রশ্নটা এসছে, পুরো চ্যাপ্টার করানো আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রাখছি। দেখো প্রথমে আমরা বার করব ভরবেগের নিত্যতা সূত্র দিয়ে, এখানে বার করব যে এই v3 এর মান কী। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি m ইন্টু ভি হবে। ভরবেগ বলতে কী বোঝায়, ভর ইন্টু বেগ। এর ভর কত, 0.5, আর এর বেগ কি 2। এর কি কোনো ভরবেগ থাকবে না, কেন, কারণ এর ভি হচ্ছে 0, তাহলে m ইন্টু 0 করলে এই ভ্যালুটা 0 দেবে, তাহলে এর কোনো ভরবেগ থাকবে না। ইকুয়াল টু এখানে আমরা দেখতে পাচ্ছি এর ভরবেগ কী হবে লাস্টে, 1.5 ইন্টু v3। এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি v3 আমাদের কী আসছে, পয়েন্ট দিয়ে এটাকে কাটলে তোমাদের হচ্ছে 0.3, তার মানে 2/3। তো এর যে v3 আসছে সেটা আমাদের 2 মিটার পার সেকেন্ড আসছে, ঠিক আছে, এটা আমাদের আসছে। এইবার দেখো এটা গেল আমাদের এই v3 এর মান, আমরা এখান থেকে বার করলাম, v3 এর মান আমাদের এটা বেরোলো। এবার আমাদের বার করতে হবে কতটা শক্তি নষ্ট হচ্ছে। দেখো শক্তির এখানে বেসিক্যালি গতিশক্তি মানে কাইনেটিক এনার্জির কথা হবে। কেন কাইনেটিক এনার্জির কথা হবে, কারণ এর গতি আছে, আর লাস্টেও আমাদের কাইনেটিক এনার্জির কথা হবে। তার মানে কাইনেটিক এনার্জি প্রথমে কতটা ছিল, যাকে বলা হয় কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, ফার্স্টে আই ফর ইনিশিয়াল, আর কাইনেটিক এনার্জি লাস্টে কতটা ছিল, কাইনেটিক এনার্জি ফাইনাল। এই দুটোর মধ্যে বিয়োগফলই হবে আমাদের এখানে অ্যান্সার। তো প্রথমে আমাদের কাইনেটিক এনার্জি কতটা ছিল, এইটার কাইনেটিক এনার্জি কতটা ছিল আমাদের, হাফ m ইন্টু ভি স্কোয়ার। এখান থেকে কী পাচ্ছি আমরা, হাফ ইন্টু m, m আমাদের কত বলেছে 0.5, ভি স্কোয়ার আমাদের কী বলেছে 2 স্কোয়ার মানে 4। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এটা কাটছে, তার মানে আমাদের দেখতে পাচ্ছি ফার্স্টে আমাদের কাইনেটিক এনার্জি ছিল 1 জুল। আচ্ছা এবার এইটার কাইনেটিক এনার্জি বার করো, হাফ ইন্টু এখানেও এম ভি স্কোয়ার, হাফ আমাদের কী হবে, হাফ m আমাদের কী হবে 1.5, ভি স্কোয়ার আমাদের কী হবে, এই যে 2/3 তার স্কোয়ার মানে 4/9। এখান থেকে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে এইটা কাটলো 2 হলো, এখানে এইটা কাটলো 3 হলো, এইটা কাটলো আমাদের 0.5 হলো, 0.5 ইন্টু 2 মানে 1/3। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জুল আসছে সেটা আমাদের আসছে 1/3 জে। তো দেখতে পাচ্ছ প্রথমে আমাদের 1 জুল ছিল, আর লাস্টে আমাদের হয়ে গেছে সেই শক্তি কমে 1.3 জুল, তাই না, 1/3 হয়ে গেছে। আগে যা ছিল তার 1/3 হয়ে গেছে। তাহলে প্রথমে আমাদের ছিল 1 জুল, আর শেষে আমাদের হয়ে গেছে 1/3 জুল, 1/3 জুল। তো কতটা এনার্জি নষ্ট হয়েছে আমরা দেখতে পাচ্ছি 2/3 জুল এখানে এনার্জি নষ্ট হয়েছে। তো 2/3কে আমরা যদি ভাগ করি, 3 দিয়ে 2কে ভাগ করি, এটা 0.66 এভাবে চলতে থাকবে। এত জুল আমাদের অ্যান্সার হবে, যেটা ক্লোজেস্ট অপশান দিচ্ছে 0.67। তো এইটা আমাদের কারেক্ট অপশান হবে, ঠিক আছে।
অঙ্কটা কিন্তু এক লেভেল উপরের অঙ্ক। যদি অনেক সময় কি করে এখানে এই V3টাকে বার করতে বলে, যে শেষে ওভারঅল মাসের যে ভেলোসিটি হবে, গতিবেগ হবে, সেটা কত, তখন আমরা ইজিলি এইভাবে বার করতে পারবো। বলতে পারে শেষে আমাদের গতি শক্তি কত হবে, তখন আমরা এইভাবে বার করব, এই যে 12 mv², শেষের ভরটাকে নেব 1.5 আর শেষের বেগটাকে নেব। কিন্তু এখানে বলেছে দুটোর মধ্যে আবার বিয়োগ করতে বলেছে লাস্টে। তো রেলওয়ে যদি এই প্রশ্ন পড়তে পারে তাহলে না জানি কত কিছু পড়তে পারে। তো ইলাস্টিক কলিশন এবং ইনইলাস্টিক কলিশনের যে ভিডিও আমি তোমাদের করিয়েছি, ওই বুলেট থেকে বন্দুক থেকে গুলি বেরোচ্ছে ইত্যাদি ইত্যাদি, পুরো যে ব্যাপারটা ওখানে করানো আছে, তোমরা একটু দেখে নিও। এটা এই 6-7 মাস আগেই করিয়েছি আমি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, এটাও তোমাদের ওই ইনইলাস্টিক কলিশনের উপর প্রশ্ন, ঠিক আছে। এখানে তোমাদের কি বলছে দেখো, বলছে যে একটা বন্দুক আছে, সাপোজ ধরো এই হচ্ছে তোমাদের বন্দুক, ঠিক আছে, এই হচ্ছে বন্দুক। এই বন্দুক থেকে গুলি বেরোচ্ছে, তো বলছে যে গুলি একটা ফোর্সে বেরোবে, আর বন্দুক সেই গুলি যখন বেরোয়, জানো তোমরা, বন্দুক পিছন দিকে যায়। তো এই পিছন দিকে যাওয়ার বেগ কী বলা হয়? রিকয়েলিং ভেলোসিটি, ঠিক আছে। কী বলা হয়? রিকয়েলিং ভেলোসিটি বা রিকয়েল ভেলোসিটি বলা হয়। তো এই রিকয়েল, ঠিক আছে। তো এই রিকয়েল ভেলোসিটি কত বার করতে বলেছে? তো আমরা এটাকে V1 ধরে নিচ্ছি, এটাকে V2 ধরে নিচ্ছি, ঠিক আছে। এটার মাসকে M1 ধরে নিচ্ছি, এটার মাসকে M2 ধরে নিচ্ছি। তোমাদের বার করতে বলেছে যে এইটাই কত। তো এটাই ভরবেগের নিত্যতা সূত্র দিয়ে ডাইরেক্ট বেরিয়ে যাবে। আগেরবার অনেকগুলো স্টেপ করতে হয়েছিল, এবারে এক স্টেপেই অঙ্কটা হয়ে যাবে, কারণ এক স্টেপেই অ্যান্সারটা বার করতে বলেছে, ফার্স্ট স্টেপেই অঙ্কটা হয়ে যাবে। মনে করে দেখো, একবার তোমাদের বলছিলাম যে V3 যদি বার করতে বলতো এক স্টেপে হয়ে যেত, তো সেটাই এখানে বার করতে বলেছে, ঠিক আছে, সেম। তো ওই সেই V1 ইন্টু V2, মানে M1 ইন্টু V1 ইকুয়াল টু কী হবে? M2 ইন্টু V2, এই তোমাদের হবে। এবার একটা জিনিস দেখো ভালো করে, সেটা হচ্ছে গান যেদিকে শিফট করবে, মানে রিকয়েল করবে, আর বুলেট যেদিকে যাচ্ছে, দুটো একেবারে বিপরীত। তার মানে এখানে কোনো একটা ভ্যালুকে আমাকে নেগেটিভে নিতে হবে, ঠিক আছে। কোনো একটা ভ্যালুকে আমাকে কী করতে হবে? নেগেটিভে নিতে হবে। তো আমি কোনটাকে নেগেটিভে নেবো? দেখো, বুলেটের ভ্যালুটাকে আমরা নেগেটিভে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখো, মাস তো নেগেটিভ হয় না, পয়েন্ট টু বি নোটেড, মাস কোনো দিন নেগেটিভ হয় না, তার মানে ভেলোসিটি নেগেটিভ হবে, কারণ ভেলোসিটি এখানে ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। এখানে ভেক্টর কোনটা? ভেলোসিটি ভেক্টর, মাস তো স্কেলার রাশি, ওর কোনো ডিরেকশন নেই, ফলে ওর তো নেগেটিভ পজিটিভ একই হলো, আর মাস নেগেটিভ হয়ও না। তো আমরা কী দেখতে পাচ্ছি এখানে? M1 আমাদের কী হবে? কত বলেছে? M1 3 কেজি বলেছে আমাদের এখানে, এই যে 3 কেজি বন্দুক, এটা হচ্ছে বন্দুক, আর এটা হচ্ছে তোমাদের বুলেট। এই দুটোকে ইকুয়াল করলে অ্যান্সার বেরিয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছি এইটা 3 কেজি, আর V1 আমাদের কি বলেছে সেটাই তো বার করতে বলেছে। V1 এখানে বেরোবে। M2 আমাদের কি বলেছে? 40 গ্রাম, পয়েন্ট টু বি নোটেড, এটা কেজিতে আছে, এটা গ্রামে আছে। তো একে কী করো, আমরা যখন গ্রাম থেকে কেজিতে নিয়ে যাই তখন কী করি? 1000 দিয়ে ভাগ করে ফেলি, ঠিক আছে, ইন্টু, ঠিক আছে, ইন্টু এখানে বলেছে তোমাদের V2 আমাদের কি বলেছে? 180, এবং এটা আমাদের নেগেটিভে যাবে। তো এখান থেকে দেখো, আমরা 180 শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এখান থেকে এই শূন্য কাটলাম। বেসিক্যালি কি, অনেকক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকালে আমার চোখ ঝাপসা হয়ে আছে, এটা নিউ প্রবলেম, তো দেখাচ্ছি। তো 3, এটা হচ্ছে তোমাদের 6। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? V1-এর যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 4 ছক 24, মানে 2.4, এবং সেটা নেগেটিভে থাকবে। এইটা আমাদের একটা অ্যান্সার হবে। এবং অনেকে বলবে, স্যার আপনি গ্রাম থেকে কেজিতে নিয়ে এলেন কেন, কেজি থেকে গ্রামে নিয়ে গেলেন না? দেখো, আমরা জানি দুটো পদ্ধতি, এটা একটা হচ্ছে CGS, একটা হচ্ছে MKS-এ এটা হচ্ছে তোমাদের মিটার কেজি, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড হয়, আর CGS-এ সেন্টিমিটার গ্রাম এবং সেকেন্ড হয়। তো তুমি দেখো, এখানে বেগ তোমাদের মিটার পার সেকেন্ডে দেওয়া রয়েছে, তার মানে আমাদের এই হচ্ছে মিটার, এই হচ্ছে কেজি, তার মানে আমাকে মিটার পার কেজিতেই এখানে ব্যবহার করতে হবে, নইলে এখানে সেন্টিমিটার এবং গ্রামে আমাকে ইউজ করতে হতো যদি গ্রামে নিয়ে যেতাম। তাহলে বেগকে আমাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হতো, যেটা এখানে হওয়া উচিত নয়। ওই জন্য MKS আমি ইউজ করলাম, MKS পদ্ধতি ইউজ করলাম, মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ডের যে মেথড সেটা আমি ইউজ করলাম, ওই জন্য গ্রামটাকে আমি কেজিতে নিয়ে গেলাম, ঠিক আছে। তো এইটা আমাদের কারেক্ট আনসার হবে। ভেরি ইজি প্রশ্ন, ইজি। আর যদি ইলাস্টিক কলিশন এবং ইনইলাস্টিক কলিশনের ভিডিও দুটো দেখে নাও, অ্যাকচুয়ালি 3টে ভিডিও আছে ওখানে, ঠিক আছে, অ্যাকচুয়ালি 3টে ভিডিও আছে, দেখে নিলে তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো পরের প্রশ্ন। বলছে একজন ব্যক্তি আছে যার ওয়েট হচ্ছে 30 কেজি, আচ্ছা ওয়েট নয়, মাস, ওয়েট হচ্ছে M/G, তো মাস আমাদের কত বলছে? 30 কেজি। আর আরেকজন ব্যক্তি আছে যার মাস বলছে 40 কেজি। তো ওকে গিয়ে ধাক্কা দিচ্ছে, এবং কত বল দিয়ে ধাক্কা দিচ্ছে? 60 নিউটন বল দিয়ে ধাক্কা দিচ্ছে। তো বলছে কোন ব্যক্তির ক্ষেত্রে ত্বরণের মান হবে তোমাদের বেশি, ঠিক আছে। তার মানে এখানে আমাদের ফোর্সের ফর্মুলা অ্যাপ্লাই হবে। ফোর্স ইকুয়াল টু আমরা কী জানি? মাস ইন্টু অ্যাক্সলারেশন,
বল সমান সমান আমরা কী জানি, ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে। তো দেখো বল আমাদের দেওয়া হয়েছে 60 নিউটন। এখন দেখো यहाँ पर एक आदमी है, यहाँ पर एक और एक आदमी है, একে গুঁতো মারছে, যে ফোর্স দিয়ে এও একে সেম ফোর্স দিয়ে কী করবে, রিয়াকশান করবে, ঠিক আছে। অ্যাকশান ফোর্স অ্যান্ড রিয়াকশান ফোর্স বোথ আর ইকুয়াল, নিউটনের থার্ড ল, ঠিক আছে। এভরি অ্যাকশান হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান, এবং অ্যাকশান কিন্তু এখানে ফোর্স এবং রিয়াকশান হচ্ছে এখানে ওর অপোজিটে কাজ করা একটা ফোর্স, ঠিক আছে। তো এ যে ফোর্স দিয়ে মারবে একে গুঁতো, 30 কেজি, একটু ছোটো করে লিখছি, 30 কেজি, ঠিক আছে। এও সেম ফোর্স দিয়ে একে কী করবে, গুঁতো মারবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হয়েছে। এখন আমরা বুঝতে পারি না কেন অনেক সময়, এর কারণ ঘর্ষণ বল এবং অন্যান্য কারণ থাকে এর, ঠিক আছে। অনেক কিছু কারণ থাকে এখানে, যাই হোক, কিন্তু অ্যাক্ট করবে। তো দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 60 নিউটন ফোর্স মানে এফ। এক্ষেত্রে যদি এম ইন্টু এ লাগাও, এক্ষেত্রে যদি তুমি এম ইন্টু এ লাগাও, আমি দুটোকে ভাগ করে করছি, তাহলে দেখো এদিকে নিয়ে যাচ্ছি একটু, ঠিক আছে, লেখাটা একটু। এখানে আমাদের 60 নিউটন, এখানে এম কি আমাদের 30, তাহলে এখানে বলে অ্যাক্সেলারেশন কত হবে, 30-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়, 2 গুণ করলে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এর অ্যাক্সেলারেশন। এর অ্যাক্সেলারেশন কি, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এর ক্ষেত্রে কী হবে, এর আমরা দেখতে পাচ্ছি এফ হচ্ছে আমাদের সেই 6 নিউটন, এম ইন্টু এ 6 নিউটন, কিন্তু এখানে এর মাস হচ্ছে 40। তো বলো 40-এর সঙ্গে কত গুণ করলে আমাদের 60 হয়, 1.5, ঠিক আছে। তার মানে এখানে আমাদের অ্যাক্সেলারেশন কী হলো, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, যে বস্তুর এখানে দেখো ভর কম তার অ্যাক্সেলারেশন এখানে বেশি হচ্ছে, যে বস্তুর ভর কম তার অ্যাক্সেলারেশন এখানে বেশি হচ্ছে, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার কোনটা হবে, প্রথম যে ব্যক্তি যে অ্যাকচুয়ালি ধাক্কাটা মারছিল তারই অ্যাক্সেলারেশন এখানে বেশি হবে। হয়েছে, চলো পরের প্রশ্ন। 5 দাগ, একটা বস্তুকে লম্বভাবে ওপরে ছোঁড়া হলো, ঠিক আছে, এবং এটা একটা সর্বোচ্চ উচ্চতায় এইচে পৌঁছালো, তো মাটি থেকে 1/4 উচ্চতায় কোনটা হবে। এই প্রশ্নটা কনফিউজ করে, এই প্রশ্নটা ইজি, টাফ নয়, যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারাই পারবে, আর বেসিক্যালি ফিজিক্সে কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কেউ পারবে। তো এখানে বলছি একটা বল আছে যাকে লম্বভাবে কী করা হচ্ছে, ঢাই করে ওপরে ছুড়ে দেওয়া হচ্ছে, এবং এটা একটা সর্বোচ্চ উচ্চতা যেটা হচ্ছে এইচে গিয়ে পৌঁছাচ্ছে। তো বলছে এটা যখন মাটি থেকে 1/4 উচ্চতায় পৌঁছাবে, ঠিক আছে, 1/4 হাইট, তাহলে উপরে আমাদের 3/4 হাইট আরও বেঁচে আছে, ঠিক আছে, এইটুকু 3/4 হাইট। তো তোমাকে বলেছে এই 1/4 হাইটে এই পজিশান, ঠিক এই পজিশানটায়, এই মাটি থেকে এই পজিশানে কোনটা বেশি হবে কোনটা কম হবে, স্থিতিশক্তি বেশি হবে নাকি গতিশক্তি বেশি হবে, দুটো কি ইকুয়াল হবে নাকি থাকবেই না, যা খুশি অপশানে দিয়েছে তোমরা, আমি তো দিয়ে দিচ্ছি, এবার তোমরা করো, চলো এরকম একটা ব্যাপার এক্সামিনারের, করো। এখানে কি বলছে দেখো, আমরা একটা কাজ করছি এখানে, ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ যে আমরা একটা জিনিস ধরে নিচ্ছি বেসিক্যালি, তাহলে সুবিধা হবে এই অঙ্কটাকে করাতে। আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে যে বস্তুটার যে কাইনেটিক এনার্জি সেটা নির্ভর করে কিসের ওপর, সেটা নির্ভর করে আমাদের বেসিক্যালি এম এর ওপর আর ভি এর ওপর, ঠিক আছে। তো এম আমরা ধরে নিচ্ছি 2 আর ভি আমরা ধরে নিচ্ছি 10, এটা ধরলে তোমাদের বোঝাতে সুবিধা হয়, আর তারপরে যে কনক্লুশনটা আমি বের করবো সেটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। এম আর ভি এইটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, ওকে। তো এবার তুমি একটা জিনিস দেখো এখানে যে জাস্ট ইয়েস, তো আমাদের এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে যত আমাদের উচ্চতা বাড়বে, একটা ট্র্যাডিশনাল ধারণা আছে, কি ট্র্যাডিশনাল ধারণা, যত উচ্চতা বাড়বে তত গতিশক্তি কমবে, তোমরা জানো কি না জানি না, এটা আশা করি জানা উচিত, তত গতিশক্তি কমবে আর পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি বাড়বে। কারণ আমরা জানি উচ্চতার ওপর বেস করে পোটেনশিয়াল এনার্জি হয়, আর গতির ওপর বেস করে গতিশক্তি হয়, উচ্চতার ওপর বেস করে স্থিতিশক্তি হয়, কারণ স্থিতিশক্তির ফর্মুলা কি, এম ইন্টু জি ইন্টু হাইট, ঠিক আছে। তো হাইট যত বাড়বে এমও কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট, এম এর মান কনস্ট্যান্ট, ওটা চেঞ্জ হবে না, জি এর মানও কনস্ট্যান্ট, কারণ জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাহলে হাইট যত বাড়বে এটাও তত বাড়বে, এখানে যত ওপরে যাবে তত আমরা বাড়বে। তো এই অনুযায়ী অনেকে কী করে, তার মানে এটা হবে যে বেশি স্থিতিশক্তি কম গতিশক্তি, এইটা করে দেয়, অ্যাকচুয়ালি তা হবে না কিন্তু এখানে অ্যান্সার, অনেকে উইদিন সেকেন্ডে ডি অপশান করে দিয়ে বেরিয়ে যায়, আর সেই ভুলটা করানোর জন্য তোমাদের এখানে অ্যান্সার দেওয়াও রয়েছে, দেখো বেশি স্থিতিশক্তি কম গতিশক্তি, তা কিন্তু নয়,
কারণ এমন একটা পজিশন আসে যখন দেখা যায় স্থিতিশক্তি গতিশক্তি সমান, তাহলে সেরকম একটা পজিশন আসবে। ঠিক আছে, এটা এখানে বলেছে যদি আমরা কন্টিনিউয়াসলি ওপরে উঠতে আরম্ভ করি তখন এই রেটটা ফলো আপ হয়। এখানে বলেছে স্থিতিশক্তি বাড়তে থাকবে আর গতিশক্তি কমতে থাকবে। তার মানে কোনো একটা পজিশন থাকবে যেখানে মাঝখানে কি দুটো ইকুয়াল হবে, কোনো একটা পজিশন হবে যেখানে কাইনেটিক এনার্জি বেশি হবে গতিশক্তির থেকে। তো এইটা কি সেই পয়েন্ট নয়? তো সেটা আমাকে বিশ্লেষণ করে দেখতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমি এখানে একটা জিনিস করে নিয়েছি। এবার দেখো, আমরা যখন একদম এখানে যখন ছিল, মানে একদম ভূমিতে যখন বলটা ছিল, ঠিক আছে, ভূমিতে যখন বলটা ছিল তখন আমরা ক্লিয়ারলি জানি তখন আমাদের mgh আমাদের কী হবে, 0 হবে, কারণ h 0। ঠিক আছে, কিছু একটা গতিবেগ নিয়ে ছোঁড়া হলো, আমি গতিবেগটাকে ধরে নিচ্ছি 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, এই গতিবেগ নিয়ে ছোঁড়া হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি হাফ ইন্টু এর যে গতিশক্তি নিয়ে উপর উঠতে আরম্ভ করবো সেটা কী হবে, ইন্টু 10^²। তার মানে বেশি দেখতে পাচ্ছি 100 জুল এই গতিশক্তি নিয়ে ও কী করবে, ওপর উঠতে আরম্ভ করবে। আর এই ফুল গতিশক্তিটা, এই পুরো গতিশক্তিটা চেঞ্জ হয়ে যাবে কিসে, হাইটে চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানে এসে আমাদের কী হবে, 100 যে গতিশক্তি নিয়ে উঠতে আরম্ভ করবে এই পুরো গতিশক্তিটা কী হবে, স্থিতিশক্তিতে চেঞ্জ হবে। তার মানে m ইন্টু জি ইন্টু এইচ হবে। আর আমরা ক্লিয়ারলি জানি, আমি একটা তোমাদের ভ্যালু নিয়ে দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো m আমাদের কী হবে, m এখানে 2, জি আমাদের 10, আমরা 10 ধরে নিচ্ছি জি এর ভ্যালু, আর হাইট তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই দুটো কেটে বেরিয়ে যাচ্ছে। তার মানে হাইট আমাদের কী হচ্ছে, 5 মিটার। ঠিক আছে, এমকেএস পদ্ধতি ইউজ করছি তো 5 মিটার। তার মানে এখানে যে হাইট আছে সেটা আমাদের আছে 5 মিটার বেসিক্যালি। ঠিক আছে, এবার বলেছে 1/4 উচ্চতা আছে, 4 হলে ভালো হতো, তাহলে ইজি হতো। যাই হোক, মানে হাইটটা 4 হলে তাও 1/4 করতে সুবিধা হতো। তো যদি 1/4 উচ্চতায় তুমি দেখো, ঠিক আছে, এখানে 1/4 উচ্চতায় তুমি দেখো, তাহলে আমাদের টোটাল জুল আমাদের কী ছিল, 100 জুল ছিল। এই ছিল আমাদের গতিশক্তি। ক্লিয়ার হয়েছে, এই ছিল আমাদের গতিশক্তি। তো তুমি যদি এখানে আসো, তুমি দেখতে পাচ্ছ 1/4 উচ্চতায় আমাদের গতিশক্তি কী হবে, 2 ইন্টু 10 ইন্টু 5/4 হবে, কারণ 5 হচ্ছে হাইট, তার 1/4 উচ্চতায় বার করতে বলেছে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এটা আমাদের 2 দিয়ে কাটবে, এটা আমাদের কাটবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 5, তাহলে 5×5 = 25। ঠিক আছে, 25 জুল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1/4 উচ্চতায় আমাদের পোটেনশিয়াল এনার্জি হবে 2/5। ভালো করে বুঝবে, 1/4 উচ্চতায় আমাদের পোটেনশিয়াল এনার্জি হবে 2/5। তাহলে বাকিটা আমাদের গতিশক্তি হবে। তাহলে গতিশক্তি কত হচ্ছে, 75 জুল। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 75 জুল বড় আর 25 জুল কম। তার মানে এখানে আমাদের গতিশক্তি বাড়বে আর স্থিতিশক্তি আমাদের এখানে কমবে। ঠিক আছে, মানে এই পজিশানে এসে 1/4 উচ্চতায় আমাদের গতিশক্তি বেশি হবে আর স্থিতিশক্তি কম হবে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কিন্তু এ হবে, বি কিন্তু নয়। এবার আমি এখানে র্যান্ডাম ভ্যালু নিয়েছি, তো তার জন্য যদি এটা সত্য হয় তাহলে যে কোনো ভ্যালুর জন্য এটা সত্য হবে। ঠিক আছে, এটাকে তুমি এক্স ওয়াই জেড ধরেও করতে পারো, আশা করি বুঝতে পারলে। এবার দেখো, এটা তো গেল তোমাদের কনসেপ্ট। এবারে শর্টকাট কী হবে, এত অঙ্ক তো আমি পরীক্ষা করবো না, এটা তোমাদের কনসেপ্ট বোঝালাম। ক্লিয়ার, শর্টকাট কী হবে দেখো, শর্টকাট আমরা করবো কী করে, দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 3/4 আমাদের টোটাল বেঁচে আছে, ওপরে আমাদের কতটা বেঁচে আছে, 3/4, আর কতটা উচ্চতায় ওখানে আছে 1/4। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, যদি আমরা রেশিও করি আমরা দেখতে পাচ্ছি 3:1 আসছে। ঠিক আছে, মনে রাখবে এইটা হচ্ছে তোমাদের স্থিতিশক্তি আর গতিশক্তির রেশিও হয় বেসিক্যালি। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট হাইটে কতটা হাইট বেঁচে আছে আর কতটা হাইট অতিক্রম করেছে, দুটোর মধ্যে অনুপাত নিলে প্রথমটা হবে, যেটা বেশি হবে সেটা হবে কাইনেটিক এনার্জি, মানে যেটা বেশি কম না, সোজা কথা বলতে যতটা বেঁচে থাকবে সেটা হবে কাইনেটিক এনার্জি, আর যতটা অতিক্রম করবে সেটা হবে আমাদের পোটেনশিয়াল এনার্জি। তো এক্ষেত্রে 3 হবে আমাদের কাইনেটিক এনার্জি, কারণ এটা আমাদের বেঁচে আছে। 3 কোথা থেকে এসছে, 3/4 থেকে এসছে, মানে 3/4 হাইট আমাদের বেঁচে আছে, এইটা হবে আমাদের কাইনেটিক এনার্জি। আর এই 1 হবে আমাদের পোটেনশিয়াল এনার্জি, 1 হবে আমাদের কি, পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 3 ইউনিট বড় না 1 ইউনিট বড়, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 3 ইউনিট বড়। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে, কাইনেটিক এনার্জি বেশি হবে, পোটেনশিয়াল এনার্জি কম হবে। ঠিক আছে, পেনে একটু ডিস্টার্ব করছে, তোমরা এখান থেকে আশা করি বুঝতে পেরেছো আমি কনসেপ্টটা কী বলতে চেয়েছি। ঠিক আছে, আরেকবার বলে দিই, দেখো যেহেতু এখানে পেনে একটু ডিস্টার্ব করছে আরেকবার বলে দিচ্ছি, কতটা আমাদের বেঁচে আছে, 3/4 আমাদের হাইট বেঁচে আছে, আর কতটা হাইট পর্যন্ত গেছে, 1/4 হাইট পর্যন্ত গেছেও। যেটা বেঁচে আছে সেটা হবে কাইনেটিক এনার্জি, যখন কোনো কিছুকে ওপরে ছুটছো, পয়েন্ট টু নোটে যদি নিচের দিকে যাও তাহলে এটা উল্টে যায়, ওপরে যখন যাচ্ছ তখন কতটা কাইনেটিক এনার্জি বেঁচে আছে, যতটা হাইট বেঁচে আছে, আর কতটা পোটেনশিয়াল এনার্জি অতিক্রম করেছে, যতটা হাইট ও অতিক্রম করেছে। দুটোর মধ্যে আমরা যদি এখানে ইকুয়েশন নেই, মানে অনুপাত নেই, তাহলে আমরা পাবো 3:1।
এই বেশিটা হচ্ছে এখানে কাইনেটিক এনার্জি, কমটা হচ্ছে এখানে পোটেনশিয়াল এনার্জি। তার মানে কাইনেটিক এনার্জি বেশি পোটেনশিয়াল এনার্জি থেকে। এইভাবে আমরা অ্যান্সার করতে পারি, আর যেটা তোমাদের আমি এখানে প্রুভ করেও দেখালাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 80 কেজি ভরের একটা গাড়ির গতিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করলে সেটির দ্বারা কার্য কত হবে। দেখো, এটা তোমাদের হাফ এমভি স্কোয়ার মাইনাস হাফ এমভি স্কোয়ার করলে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফাইনাল ভি স্কোয়ার। ঠিক আছে, অনেকে এটাকে এইভাবে লেখে, হাফ এম কমন নিয়ে নেয়, তাহলে V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার, এইভাবে তোমাদের হয়ে যাবে। এইবার দেখো একটা জিনিস বলি, এখানে যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা তোমাদের প্রথমে লেখো, আর যেটা হ্রাস পাচ্ছে সেটা তুমি লাস্টে লেখো। এইটা আমরা বৃদ্ধি, কারণ বৃদ্ধি পেলে তার ব্যাপারটা বড় হয়ে যাবে, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হয়, তো এই। ঠিক আছে, এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, হাফ এম, এখানে V1 তাহলে কোনটা হবে, যেটা আমাদের বেশি, তার মানে 10 স্কোয়ার মানে 100 মাইনাস V2 আমাদের এখানে 5 স্কোয়ার মানে 25। এখান থেকে কি দেখতে পাচ্ছি, হাফ এম 75। ঠিক আছে, জাস্ট আ মিনিট, কী হলো, কোনো অপশান মিস আছে, যাই হোক চলো। 5 থেকে 25 হয়েছে, তার মানে 100 থেকে 10 হবে, ডেফিনেটলি কারেক্ট হবে এটাই। তো এখানে আমাদের এটা কিলো জুলে আছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিলো জুলে আছে না, তাহলে এখানে আমাদের কী হবে, 75 মানে, তাও তো এখানে হওয়ার কথা নয়। 75কে 2 দিয়ে ভাগ করলে তো এর মধ্যে একটাও ভ্যালু আসবে না, কিলো জুলে করবো। বেসিক্যালি দেখো, এটা জুলে বেরোবে, অপশানে একটু মিস্টেক আছে, এটা জুলে বেরোবে। ঠিক আছে, তাকে তোমাকে কিলো জুলে কনভার্ট করতে বলছে, তো সেটা ঠিক আছে, ওকে। আচ্ছা 800 বলেছে ও, কী হয়েছে আজকে আমার, সরি, আমি তো মাসই বসাইনি, মাস তো 800, তাহলে অ্যান্সার ঠিকই বেরোবে। 800 মানে এটা হয়ে যাবে, দেখো এখানে 800 বসিয়ে দিচ্ছি অলরেডি, আমি খেয়ালই করিনি। কারণ এটা কাটছে, মানে এটা হয়ে যাবে 400 ইন্টু 75। এখন দেখো এটা জুলে আছে, তোকে তুমি 1000 দিয়ে ভাগ করে দাও। গ্রামকে কেজিতে নিতে গেলে যেমন তুমি 1000 দিয়ে ভাগ করো, তেমন জুলকে কিলো জুলে নিতে গেলে তোমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এটা কেটে যাবে। বেসিক্যালি এখানে তোমাদের থাকবে 2, এখানে তোমাদের থাকবে 5, 5 15, তার মানে 15 ইন্টু 2 মানে 20 এবং কিলো জুল। এখন এটা জুলে থাকবে না, এখন এটা কিলো জুলে কনভার্ট হয়ে যাবে, কারণ আমরা 1000 দিয়ে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, 15 2 আছে 30 কিলো জুল। আচ্ছা মাফ করো, আজকে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন নেই আমার। ঠিক আছে, তো যাই হোক, যদি সিলি মিস্টেক্স হয় কোথাও মাফ করে দিও, আজকে বেসিক্যালি কনসেন্ট্রেশন নেই। তো যাই হোক, পরে মানে প্রশ্ন যেটা আছে সেটা চলো। এখানে অ্যান্সার তোমাদের কী হবে, এখানে অ্যান্সার তোমাদের হবে 30 কিলো জুল। ঠিক আছে, এম ভরের একটা বস্তু যেটা 25 জুল গতিসম্পন্ন এবং 5 মিটার পার সেকেন্ড গতিবেগে চলছে, ইয়ার গতিবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে নতুন গতিশক্তি কী হবে। দেখো, নতুন গতিশক্তি যেটা হবে সেটা হবে, যে গতিবেগ থাকে তার স্কোয়ারে চেঞ্জ হয়। আগে যদি গতিবেগ থাকে ভি স্কোয়ার, ঠিক আছে, ওকে, তাহলে এখন তোমাদের বলেছে গতিবেগ দ্বিগুণ করা হচ্ছে। ঠিক আছে, তার মানে আগে যদি ভি স্কোয়ার ফরম্যাটে থাকে, এখন সেটা হয়ে যাবে 4v স্কোয়ার। তো তুমি দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি যে ভি থেকে, মানে ভি স্কোয়ার থেকে 4v স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে 4 গুণ হয়ে যাচ্ছে। তো সিম্পলি তোমাদের আগে যে গতিশক্তি ছিল মানে 25, সেটাও তোমাদের 4 গুণ হয়ে যাবে, তার মানে 100 জুল তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। নিউটন নয় কিন্তু, জুল, এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় ভি স্কোয়ারের সাথে। তো প্রথমে যদি কাইনেটিক এনার্জি থাকে ভি স্কোয়ার, কাইনেটিক এনার্জি 1, পরে তোমাদের কাইনেটিক এনার্জি হয়ে যাবে 2v তার হোল স্কোয়ার, তার মানে 4v স্কোয়ার হয়ে যাবে। তো এটা যেহেতু ভি স্কোয়ার থেকে 4v স্কোয়ারে আসছে, মানে 4 গুণ হয়ে যাচ্ছে, এটাও তোমাদের কী হবে, 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি নর্মালি করো তাও তোমরা দেখতে পাবে। তাহলে তোমাদের কী করতে হবে, হাফ এম ভি স্কোয়ার, তার মানে আগে ছিল আমাদের হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, এইটাই ছিল বেসিক্যালি। এখন আমাদের কী হয়ে গেছে, হাফ ইন্টু এম ইন্টু 2v তার হোল স্কোয়ার। তো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার এখানে ছিল, এখানে হয়ে গেছে হাফ ইন্টু এম ইন্টু 4v স্কোয়ার। তুমি দেখো, এখানে হাফ আছে, এখানে হাফ আছে, এখানে এম আছে, এখানে এম আছে, এখানে ভি আছে, এখানেও ভি আছে, এক্সট্রা কী আছে, 4 আছে, মানে আগে যা ছিল তার 4 গুণ এখানে আছে, তার মানে অ্যান্সার আমাদের 4 গুণই হবে। তার 4 গুণ মানে কি, আগে ছিল 25, এইটার ভ্যালু 25 ছিল, তাহলে এইটার ভ্যালু কী হবে, তার 4 গুণ মানে 100। ঠিক আছে, চল পরের প্রশ্ন। একটা 8 কেজি ভরের একটা লোহার বল আছে, ওকে, এই হচ্ছে সেই 8 কেজি ভরের লোহার বল, সাপোজ ধরো 8 কেজি। আর একটা বল আছে তোমাদের অ্যালুমিনিয়ামে, যেটা হচ্ছে 3 কেজি। ঠিক আছে, অ্যালুমিনিয়াম 3 কেজি।
এটা হচ্ছে আয়রন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তো বলা হচ্ছে যে এই দুটো বলকে তোমাদের নিচে ফেলা হচ্ছে, ঠিক আছে, এই দুটো বলকে কী করা হচ্ছে, নিচে ফেলা হচ্ছে। এইটা তোমাদের 20 মিটারের একটা হাইট। তো জিজ্ঞাসা করা হয়েছে যে মাটি থেকে 10 মিটার উচ্চতায়, এই হচ্ছে তোমার 10 মিটার উচ্চতায়, কোনটা সেম থাকবে দুটো বলের ক্ষেত্রে। এটাও 10 মিটার উচ্চতায় আছে, এটাও 10 মিটার উচ্চতায় আছে, কোনটা সেম থাকবে, ঠিক আছে। একটা জিনিস ভালো করে দেখো, আমরা জানি যে এখানে কানেক্টিং এনার্জি সেম তো হবে না। কেন সেম হবে না? কারণ এখানে ভি চেঞ্জ হবে। কেন ভি চেঞ্জ হবে? দেখো, এটা বার করা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2GH, এই ফর্মুলা দিয়ে বার করা যায়, ঠিক আছে। তা আমরা দেখতে পাচ্ছি ভি স্কোয়ার ভ্যালু আমাদের বার করতে হবে। ইনিশিয়াল তো আমাদের ইউ তো এখানে 0 হয়ে যাবে, ইউ এর ভ্যালু 0, ইনিশিয়াল মানে ইউ, প্রাথমিক গতিবেগকে ইউ বলে ধরা, যেটা আমাদের 0 হবে, কারণ দেখো প্রথমে কোনো গতিবেগে ছোড়া হয়নি, জাস্ট ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর আমরা এখানে যে ভেলোসিটি বার করছি সেটা 10 মিটারে কতটা হবে সেটা বার করছি, কারণ আমাদের এখানে 10 মিটার উপর প্রশ্নটা দিয়েছে। তো 2 ইন্টু জি আমাদের কী হবে, 10 ধরে নিচ্ছি, হাইট আমাদের 10। এখান থেকে আমরা কী পাচ্ছি, ভি এর যে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে 10√2, ঠিক আছে। তো ভি এর ভ্যালু 10√2, কারণ স্কোয়ার রুট হয়ে যাবে 10√2। এইবার তুমি এক এক করে আসো, তাহলে কেই কী হবে প্রথমটার জন্য, দেখো হাফ ইন্টু মাস আমাদের কত, 8 কেজি, ভেলোসিটি কত হবে 10√2, এটা হবে প্রথমটার জন্য, ঠিক আছে। দ্বিতীয়র জন্য কী হবে, হাফ ইন্টু 3 ইন্টু 10√2। তো তুমি ক্লিয়ারলি দেখো একটা জিনিস, যে এখানে এটা হাফ আছে, 10√2 আছে, কিন্তু এখানে 8 গুণ হচ্ছে, এখানে 3 গুণ হচ্ছে, তার মানে কোনটা বেশি হবে, এটা বেশি হবে, ঠিক আছে। তো গেল, তো কেই তো আমাদের অ্যান্সার হবে না, কানেক্টিং এনার্জি আমাদের অ্যান্সার হবে না। আচ্ছা, এর স্কোয়ার হবে, সরি তো স্কোয়ার হয়ে যাবে, সে স্কোয়ারই হোক আর যাই হোক না কেন, একই জিনিসের তো স্কোয়ার হচ্ছে, তার সঙ্গে 8 গুণ হচ্ছে, এখানে 3 গুণ হচ্ছে, তো ডেফিনেটলি কেই তো আমাদের অ্যান্সার হবে না, পোটেনশিয়াল এনার্জি অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না? কারণ দেখো এম ইন্টু জি ইন্টু এইচ, প্রথমটার এম দেখো বেশি, প্রথমটা এম হচ্ছে 8, দ্বিতীয়টার এম হচ্ছে 3, তো কী করে দুটো এক হয়, এটা জিএইচের সঙ্গে 8 গুণ হচ্ছে, এটা জিএইচের সঙ্গে 3 গুণ হচ্ছে, তো এটাই বেশি হবে, এটা তো আমাদের অ্যান্সার হবে না। আচ্ছা, এফ বাই এমটা একটু পরে আসছে, এখন এম ইন্টু ভিটায় দেখো, আমরা একটু আগেই দেখলাম ভেলোসিটি হচ্ছে 10√2, তার মানে এম ইন্টু ভি, অর্থাৎ প্রথমটায় হবে 8 10√2 আর দ্বিতীয়টায় হবে 3 10√2। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ প্রথমটা বড় হবে, তো এক তো নয়, এটা কারেক্ট অ্যান্সার নয়, এইটাই আমাদের তাহলে কারেক্ট অ্যান্সার হবে। এটা কারেক্ট অ্যান্সার কেন হবে? দেখো, আমরা জানি এ যে ত্বরণ নিয়ে পড়ে সেটা হচ্ছে জি, ঠিক আছে, আর জি তো কনস্ট্যান্ট, আর জি হচ্ছে ত্বরণ, ঠিক আছে। আর ত্বরণের ফর্মুলা কি, আমরা ত্বরণ সমান কী জানি, এফ বাই এম, অর্থাৎ বল বাই ভর করলে, কারণ দেখো বল সমান ভর ইন্টু ত্বরণ, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বল বাই ভর করলে আমরা ত্বরণ পাচ্ছি, মানে এফ বাই এম করলে আমরা এ পাচ্ছি, এ ত্বরণ দিয়ে প্রকাশ করা হয় একে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা হবে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। সব কটা প্রমাণ করে তোমার দেখিয়ে দিলাম। চলো পরের প্রশ্ন। একটা বস্তুর ভরবেগ যদি 3 গুণ করা হয় তাহলে গতিশক্তি কী হবে? দেখো, ভরবেগের সঙ্গে গতিশক্তির ব্যাপার দিয়েছে, ওকে। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ভরবেগ সমান আমরা কী জানি, মাস ইন্টু ভি, ঠিক আছে। তো প্রথমে বস্তুটার ভরবেগ এইটা ছিল, এখন দেখো পরে বস্তুটার ভরবেগ 3 গুণ হয়ে গেছে, তার মানে দেখো মাস তো আর 3 গুণ হতে পারে না, কোনো বস্তুর মাস তো আর বাড়ে না, তার মানে নির্ঘাত এই ভিটাই 3 গুণ হয়ে গেছে, তবেই তো ওভারঅল 3 MV দিয়েছে, মানে আগে ছিল MV, এখন তার 3 গুণ মানে 3 MV হয়ে গেছে। তাহলে মাস কিন্তু কনস্ট্যান্টই থাকবে, বাড়ছে কোনটা, বেগ বাড়ছে, 3 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তবেই তো এটা 3 MV হয়ে যাচ্ছে, ওভারঅল 3 গুণ হয়ে যাবে সঙ্গে। তো গতিশক্তি কী হবে, দেখো প্রথমে তাহলে আমাদের কী ছিল, হাফ এম ভি স্কোয়ার ছিল, পরে আমাদের কী হবে, হাফ এম 3v তার হোল স্কোয়ার হয়ে যাবে, তার মানে এখানে দেখতে পাচ্ছি আমাদের হাফ এম ভি স্কোয়ার আসবে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ এম 9v স্কোয়ার আসবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে সেমই আছে, এখানে শুধু এক্সট্রা একটা 9 গুণ আছে, কারণ আগে যা ছিল তার কী হয়ে যাবে, এখানে 9 গুণ হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার উইল বি 9 গুণ। হলো, পরের প্রশ্নে চলো। বলেছে 5 কেজি এবং 10 কেজি ভরের দুটি বস্তুর গতিশক্তি একই হলে কোনটির গতিবেগ বেশি হবে? তো আমরা ধরে নিচ্ছি হাফ তো হাফ, 5 তো 5, এটা আমাদের হয়েছে V1, আর এখানে বলেছে হাফ তো হাফ, 10 তো 10, এটা আমাদের বলেছে V2, আর ডেফিনেটলি এটার মাথায় স্কোয়ার থাকবে আর এটার মাথাতে আমাদের স্কোয়ার চলে আসবে, ইকুয়াল বলেছে এখানে। তো দেখো আমরা যদি এটা দিয়ে এটাকে কাটি, সিমিলারলি এটা দিয়ে আমরা যদি এটাকে কাটি,
তাহলে আমরা 2 পাচ্ছি। তার মানে এখানে কী হচ্ছে v1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে 2v2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দুটোর যদি আমরা v1 এবং v2 যদি রেশিও করি, এটা v2, তাহলে আমরা কী পাচ্ছি এখানে √2 হবে, এখানে 1 তার √2 হবে। তাহলে দেখো √2 এর যে ফর্মুলা হয় সেটা হচ্ছে 1.414, আর 1-এর রুট কী হয় 1 হয়। তুমি দেখো কারটা বেশি হচ্ছে মান, v1 বেশি হচ্ছে না v2 বেশি হচ্ছে? v1 বেশি হচ্ছে 1.4, এটা আর এটা 1। তো ডেফিনেটলি যার মাস কম তার গতিশক্তি বেশি হবে, তবেই ইকুয়াল হবে। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা হচ্ছে একদম ফিজিক্সের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে, বেসিক রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে। যদি কোনো বস্তুর মাস মানে ভর কম হয় আর যদি কোনো বস্তুর ভর বেশি হয়, আর দুটোর যদি কাইনেটিক এনার্জি মানে কেই যদি সেম হতে হয়, ঠিক আছে, তাহলে এর ভেলোসিটি বেশি হতে হবে, এর ভেলোসিটি ডেফিনেটলি কম হতে হবে। ঠিক আছে, এর ভেলোসিটি ডেফিনেটলি কী হতে হবে, কম হতে হবে। এটা হয়, দেখো যদি কারোর ভর 4 কেজি হয় আর সে যদি 5 মিটার পার সেকেন্ডে চলে, তাহলে অপর একটা বস্তু তার ভর যদি 5 হয়, তাহলে তাকে 4 মিটার পার সেকেন্ডে চলতে হবে, তবেই দুটোর মধ্যে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি গুণফল আমাদের 20 আসবে। সে স্কোয়ার ফার আছে, ছেড়ে দাও, তুমি নর্মাল ব্যাপারটা বোঝো। এটা 4, এটা 5 হলে এটা 5 এবং 4 হবে, তবেই তো ইকুয়াল করলেই মানে ইকুয়াল হবে, ইন্টু করলে ইকুয়াল হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো সেম কনসেপ্টের উপর কাজ করে এখানে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, যে যার 5 কেজি মাস হবে তারই গতিশক্তি এখানে মানে গতিবেগ এখানে বেশি হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, 11 আর 12 দাগ তোমাদের পরীক্ষায় পড়েনি, কিন্তু যেরকম প্রশ্ন প্রথমে দেখলাম তার উপর বেস করে এগুলো পড়তে পারে, ইজি লেভেলের প্রশ্ন। দেখে নাও কী বলছে। একটা 2 কেজি ভরের বস্তুকে ধরো একটা ব্লক আছে, এই ব্লকটারই ভর হচ্ছে তোমাদের 2 কেজি। ঠিক আছে, এই ব্লকটারই ভর কত তোমাদের 2 কেজি, এটা হচ্ছে 2 কেজি ভরের একটা ব্লক। তো বলা রয়েছে একে ভূমিতে রাখা রয়েছে এবং যার ওপর 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, আনুভূমিকভাবে সামনের দিকে, এদিকে বল প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, ধরে নিচ্ছি এটা সামনের দিক। গতিজ ঘর্ষণ গুণাঙ্ক যদি 0.3 হয় তাহলে বস্তুটির ত্বরণ নির্ণয় করো। তার মানে এখানে গতিজ ঘর্ষণের কনসেপ্ট কাজ করবে। ঠিক আছে, যেরকম প্রশ্ন তোমাদের দিয়েছে সেই জন্যই আমি প্রশ্নটা রেখেছি, নাহলে এই প্রশ্ন আমি আগে করাইনি, তোমাদের দেখলাম তাই দিলাম। এই একটা ভূমির ওপর এটাকে রাখা রয়েছে, আর 10 নিউটন এই বলটাকে প্রয়োগ করা হচ্ছে একে সামনের দিকে পুশ করার জন্য। গতিজ ঘর্ষণ গুণাঙ্ক মানে এই সারফেসটা রাফ সারফেস, এই সারফেসে গতিজ ঘর্ষণ আছে। ঠিক আছে, অর্থাৎ ঘর্ষণ বল এখানে কাজ করছে। 2 টাইপের ঘর্ষণ বল হয়, একটা স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনের বাংলায় হচ্ছে গতিজ ঘর্ষণ। ঠিক আছে, এখানে কত বলেছে ঘর্ষণ গুণাঙ্ক 0.3, এটা হচ্ছে তোমাদের ঘর্ষণ গুণাঙ্ক, যেটাকে মিউ দিয়ে রিপ্রেজেন্ট করানো হয়। ঠিক আছে, আমি এখানে এত কিছু লিখছি না, আমি গতি ঘর্ষণ গুণাঙ্ক লিখছি তোমাদের। ঠিক আছে, গুণাঙ্ক এই লিখে রাখছি। তো কী করে আমরা কাজ করব, দেখো তার আগে তোমাকে জানতে হবে গতিজ ঘর্ষণ কাকে বলা হয়। গতিজ ঘর্ষণের যে ফর্মুলা হয় গতি ঘর্ষণ, ঠিক আছে, কাইনেটিক ফ্রিকশন এর যে ফর্মুলা হয় সেটা তোমাদের হয় এই যে গুণাঙ্ক যেটা দেওয়া আছে সেইটা ইনটু নর্মাল ফোর্স, অ্যাকচুয়ালি নর্মাল রিয়াকশান। ঠিক আছে, এবার দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ নর্মাল রিয়াকশান কাকে বলা হয়, কোনো রিয়াকশানের এগেনস্টে হওয়া, মানে কোনো অ্যাকশানের এগেনস্টে হওয়া রিয়াকশানকে। তুমি দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে এখানে এদিকে আমাদের ফোর্স কতটা লাগছে, আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের ফোর্স লাগছে হচ্ছে mg, নিচের দিকে একটা গ্র্যাভিটেশনের ফোর্স লাগছে, কারণ উপর দিকেও আমাদের একটা নর্মাল রিয়াকশান ফোর্স লাগবে n, সেটা আমাদের কী হবে, সেটা আমাদের হবে, সেটাও mg সমান হবে, কারণ ক্রিয়া আর প্রতিক্রিয়া বল সমান হয়। ঠিক আছে, তো এখানে n এর ভ্যালু হবে তোমাদের m মানে হচ্ছে 2 কেজি, আর n মানে হচ্ছে g মানে হচ্ছে 10 ধরে নিচ্ছি এখানে, আর 0.3 আছে এখানে 0.3। ঠিক আছে, তার মানে এখানে ঘর্ষণ হবে আমাদের 6 নিউটন। ঘর্ষণ একটা বল, তো নিউটনে বেরোবে, ভালো করে বোঝো। এই হচ্ছে গুণাঙ্ক, এই হচ্ছে আমাদের m, এই হচ্ছে আমাদের g হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিয়েছি আমি। ঠিক আছে, আর প্রশ্ন বলাও ছিল, তো এটা 6 নিউটন। তো এবার দেখো এই বস্তুটার উপর একটা বল 6 নিউটন, মনে রাখবে তুমি যেদিকে বল প্রয়োগ করছো তার বিপরীত দিকে এটা কাজ করে, সবসময় কাজ করে এমন নয়, কিন্তু এক্ষেত্রে তাই হচ্ছে। ঘর্ষণ এখানে এদিকে কাজ করছে, ঠিক আছে, আর এইদিকে কী যাচ্ছে, বলটা যাচ্ছে। এটা 10 নিউটন, এর 6 নিউটন, দুটো বিপরীতমুখী বল, তার মানে ডেফিনেটলি ওভারঅল বল কত হবে, 4 নিউটন। ঠিক আছে, তোমাকে ত্বরণ নির্বাচন করতে বলেছে। ত্বরণ সমান আমরা কী জানি, বল ইকুয়াল টু
ভর ইন্টু ত্বরণ, তাকে আমরা বল জানি, বল সমান কি ভর ইন্টু ত্বরণ। তো বল আমাদের 4 নিউটন, ভর হচ্ছে আমাদের 2 কেজি, ত্বরণ এখান থেকে আমাদের বেরিয়ে যাবে, 2 দিয়ে এটাকে কাটো, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এ হচ্ছে আমাদের ত্বরণ। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো, ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। একটি 10 কেজি ভরের বস্তুকে ভূমিতে রাখা রয়েছে, তার উপর 40 নিউটন বল আণবিকভাবে সামনের দিকে প্রয়োগ করা হচ্ছে। একটা 10 কেজি ভরের বস্তু আছে, 10 কেজি মাস এখানে আছে, এবং তার উপর 40 নিউটন বল কী করা হচ্ছে, সামনের দিকে প্রয়োগ করা হচ্ছে। যদি গতি ঘর্ষণ গুণাঙ্ক 0.02 হয়, তার মানে এখানে ঘর্ষণ আছে, কাজ করছে, ফ্রিকশন কাজ করছে এখানে। তো তোমাদের বলেছে বস্তুটির গতি ঘর্ষণের মান কত, আর ডাইরেক্ট বার করতে বলেছে। দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইদিকে আমাদের এমজি কাজ করছে, তাহলে ওপর দিকে আমাদের নর্মাল রিয়াকশান কাজ করবে এমজি। ঠিক আছে, তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা আমাদের গতি ঘর্ষণ, তাহলে কী হবে, গতি ঘর্ষণ তাহলে আমাদের কী হবে, ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু হচ্ছে নর্মাল, নর্মালের ভ্যালু এখানে এমজি, সবসময় নর্মাল ধরি এমজি হয় এমন নয়, এখানে এমজি। তো 0.02 ইন্টু এমের ভ্যালু কত আমাদের, এমের ভ্যালু হচ্ছে 10 কেজি, জি এর ভ্যালু আমরা 10 ধরে নিচ্ছি। এখান থেকে আমরা কী পাচ্ছি, 100 ইন্টু 0.2, তো মানে 200, একটা শূন্য কেটে গেল মানে 20, তো 20 নিউটন। ঠিক আছে, এদিকে আমাদের 20 নিউটন ফোর্স ঘর্ষণ লাগাচ্ছে বিপরীত দিকে। তো অ্যান্সার আমাদের কী হবে, ডি আমাদের 20 নিউটন অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো বুঝলে কি না? তো এই ধরনের প্রশ্ন যদি তোমরা আরও চাও তাহলে আমি নেক্সট দিন আরও রাখবো, কিন্তু এই ধরনের প্রশ্ন একটু ক্রিটিক্যাল হয়, যেহেতু ঘর্ষণ গুণাঙ্কের ব্যাপারটা তোমাদের জানতে হবে, গতিজ ঘর্ষণের ব্যাপারটা তোমাদের জানতে হয়। ঠিক আছে, চলো নেক্সট, পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন। পরের প্রশ্ন, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। বলেছে একটা শৃঙ্খল আছে, শৃঙ্খল মানে বেসিক্যালি চেন, সর্বসম মানে হচ্ছে ইউনিফর্ম। ঠিক আছে, এই টেবিলের উপর একটা চেন আছে। ঠিক আছে, এই টেবিলের উপর একটা চেন আছে, চেনটার 60 সেমি বলছে টেবিল থেকে ঝুলছে। এটা টেবিল, এই টেবিলের উপরের অংশ, আর বাকি পোর্শনটা কী রয়েছে, টেবিলের উপরে আছে। এইটা হচ্ছে তোমাদের 60 সেমি, পয়েন্ট টু বি নোটে, এটা কিন্তু সেমিতে আছে, 60 সেমি। তো কি বলেছে তোমাদের, বলছে যে যেহেতু এরমভাবে ঝুলছে, তোমাদের বলছে যে 4 কেজি ভর আছে এই পুরো শৃঙ্খলটার, চেন, শৃঙ্খল মানে চেন। তোমাদের বলছে তাহলে এই পুরো চেনটাকে তুলে আনতে কতটা কার্য করতে হবে। দেখো এখানে যেটা কার্য করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে হাইটের সঙ্গে রিলেশান রয়েছে, তার মানে কার্য যেটা করতে হবে সেটা আমাদের এমজিএইচের মাধ্যমে হবে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটাই কার্য হবে। দেখো পোটেনশিয়াল এনার্জি কেন কার্য হবে, কারণ আমরা জানি যে এনার্জি মানে শক্তি আর কার্যর যে ইউনিট হয় সেটা আমাদের সেম হয়, দুটোই জুল হয়, তো এত জুল আমাদের এখানে অ্যান্সার হবে। এখন এইগুলোকে আমাকে খুঁজে বার করতে হবে। তুমি ক্লিয়ারলি দেখো আমাদের তুলতে তো হবে এইটুকু, এই যেটা আমাদের 60 সেমি রয়েছে এইটুকুই তো আমাদের তুলতে হবে বেসিক্যালি, বাকিটা তো টেবিলের ওপরই আছে। তো দেখো এখানে তোমাদের টোটাল বলেছে 4 কেজি। ঠিক আছে, টোটাল আমাদের কী বলেছে, 4 কেজি। আচ্ছা এখানে একটা তোমাদের ব্যাপার মিসিং আছে, এই শৃঙ্খলটার যে তোমাদের টোটাল লেন্থ সেটা গিভেন ছিল। ঠিক আছে, এখানে দেওয়া নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। একটা সর্বসম শৃঙ্খল তুমি এখানে করে দাও, এটা তোমাদের 2 মিটারের শৃঙ্খল ছিল। ঠিক আছে, 2 মিটার। এই যে শৃঙ্খলটা আছে, শৃঙ্খলটার টোটাল লেন্থ তোমাদের গিভেন ছিল, এখানে কোনোভাবে মিস আউট হয়ে গেছে। ঠিক আছে, প্রিন্টিং করতে গিয়ে, টাইপ করতে গিয়ে। তো টোটাল লেন্থ যদি 2 মিটার হয়, তাহলে 2 মিটারের তোমাদের যদি 4 কেজি হয়, তাহলে 1 মিটারে আমাদের কী হবে, 2 কেজি হবে। তাহলে 60 সেমি, 60 সেমি মানে কি, কত মিটার? দেখো সেমিকে মিটারে কনভার্ট করতে হলে কী করতে হয়, ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়, 100 মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা কাটছে, তার মানে 0.6, এখান থেকে আমরা কী পাচ্ছি, 0.6 পাচ্ছি। তার মানে 0.6 মিটারে তাহলে কী হবে, 2 ইন্টু 0.6, তার মানে 1.2 কেজি। ঠিক আছে, অর্থাৎ আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে টোটাল যে আমাদের হবে সেটা আমাদের 1.2 কেজি হবে। 2 মিটারের ইকুইভ্যালেন্ট যদি 4 কেজি হয়, তাহলে 1 ইউনিটের ইকুইভ্যালেন্ট 2 কেজি হবে, তাহলে 0.6-এর কী হবে, 1.2 কেজি হবে। ঠিক আছে, তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 1.6 কেজি আমাদের এই যেটা ঝুলছে তার যে আমাদের ভর, ওয়েট নয় ভর, মাস, ভর, সেটা আমাদের কী হবে, সেটা আমাদের বলছে 1.2 কেজি হবে, এখান থেকে এইটুকু। ক্লিয়ার? এইবার একটা জিনিস দেখো, আমরা দেখতে পাচ্ছি এই চেনটার কিছু অংশ টেবিলের কাছাকাছি আছে,
আর কিছু অংশ টেবিল থেকে দূরে আছে, ঠিক আছে। অতএব প্রত্যেকটার ওপর যে এখানে আমরা কার্য করব সেটা আলাদা আলাদা হবে। তো এরকম প্রত্যেকটা পয়েন্ট না নিয়ে আমরা এর সেন্টার অফ মাস এখানে নিয়ে নিই। সেন্টার অফ মাস কী হবে, এর হাফ হবে। এর হাফ মানে কি, এটা 0.6 মিটার ছিল, এর হাফ মানে 0.3 মিটার আমরা করে নেব। ভালো করে বুঝবে কেন আমরা হাফ নেই সেটাও বলে দিই। অনেকে বলে স্যার হাফ নেই, নেওয়া হয়। কেন নেওয়া হয়, তার কারণ দেখো এই পোর্শনটা, ধরো আমি এখানে এক্স পয়েন্ট বলে লিখছি, এক্স পয়েন্ট দেখো টেবিলের কাছাকাছি আছে, তাহলে একে টানতে যতটা কার্য করতে হবে, ওয়াই পয়েন্ট টেবিল থেকে অনেক দূরে আছে, নিচে আছে, তাকে তুলতে অনেকটা বেশি কার্য করতে হবে, ডেফিনেটলি অনেকটা বেশি কার্য করতে হবে। তো আমরা এরকম এক্স আর ওয়াই, এবং দেখো আর একটা পয়েন্ট আছে, ধরো সাপোজ এইটা, এটা তো একটু নিচে আছে, তার মানে একে তুলতে এক্সের থেকে বেশি কার্য করতে হবে। সুতরাং এরকম প্রত্যেকটা পয়েন্ট, এখানে দেখো একটা মাস যেটা হয় না, সেটা অনেক ছোটো 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 মাস মিলে হয়, একে পয়েন্ট মাস বলা হয়। সুতরাং আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা মাসে আলাদা করে বার করা তো সম্ভব না, আমরা এর সেন্টার অফ মাস নেব, ভর কেন্দ্রকে নিয়ে কাজ করবো। তো ভর কেন্দ্র কোথায় অবস্থান করছে, 0.3 মানে মিটারে অবস্থান করছে। তো এটাকে তুলতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। এখানে আমরা যে হাইট নেবো এটা আমরা 0.3 মিটার নেব, এই জন্য। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাস আমাদের কত, 1.2 কেজি। জি আমরা 10 নিচ্ছি, যেটা বলা ছিল প্রশ্নে, আর 0.3। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 12 × 3, আর এখানে তোমাদের 10 মানে হচ্ছে 3.6। এত জুল আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিট। ঠিক আছে, বলো বুঝলে কি না? এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো পুরো প্রশ্নটা তোমাদের এই ছিল। আজকে টোটাল 13টা প্রশ্ন তোমাদের করালাম। প্রশ্নগুলো কনসেপচুয়াল ছিল, আর মাঝখানে কিছু প্রশ্ন করেছি যেগুলো অলরেডি তোমাদের পরীক্ষা পরে নিয়ে আসতে পারে, করিয়ে রেখে দিলাম। যদি এর থেকে হাই লেভেল চাও বলো, তাহলে আমাকে করাতে হবে। তবে তার আগে আমাকে চ্যাপ্টার করাতে হবে, কারণ ফ্রিকশনের চ্যাপ্টার না করে আমি হাই লেভেল করাতে পারবো না বাবা, মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।